ওনার জেদের সামনে সবাইকে হার মানতে হলো। অবশেষে বাসায় আমার চিকিৎসার ব্যবস্থা করা হলো। রাত 11:32। আমি বিছানায় শুয়ে আছি আর উনি আমার পাশে আছোয়া হয়ে বসে ল্যাপটপে কিছু একটা করছেন। রাগী চোখে বললাম, এটা কি হলো? উনি ভ্রুকুচকে বললেন, কি কি মানে আপনি এমনটা কেন করলেন? উনি অবাক হয়ে বললেন, আমি আবার কি করলাম? হসপিটাল থেকে ওভাবে নিয়ে এলেন কেন? সবাই কি ভাবছে বলুন তো? তুমি ওই উদ্ভট জায়গায় কেন থাকবা? তাছাড়া তুমি তো একদম ঠিক আছো। কি? লাইক সিরিয়াসলি? আমার মাথায় ব্যান্ডেজ, হাতে পায়ে ব্যান্ডেজ, আর আপনার মনে হচ্ছে আমি ঠিক আছি? উনি কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠলেন, জাস্ট শ্যাট আপ রোদ। অলওয়েজ বেশি কথা বলা ইম্পর্টেন্ট না। চপ চপ না করে ঘুমো। ও, অবশেষে মিস্টার আব্বাস শুভ্র নিজের ক্যারেক্টারে ব্যাক করেছেন। থ্যাংক গড। বিছানায় শুয়ে ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ইচ্ছে করছে ওনার গছিয়ে রাখা চুলগুলো এলোমেলো করে দেই। এত কিউট কেন উনি? ইস, এত কিউট অ্যান্ড হ্যান্ডসাম ছেলেটা আমার হাজবেন্ড। ভাবতেই শরীর শিউরে উঠে। ল্যাপটপের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? আপনি আসলেই অনেক সুন্দর। উনি ল্যাপটপ থেকে মুখ তুলে সামনে তাকালেন, তারপর একটা মুচকি হাসি দিয়ে ল্যাপটপটা সাইড টেবিলে রেখে আমার দিকে তাকালেন। বাঁকা হাসি দিয়ে বললেন, তো মিসেস নসিন আবরার, আধা ঘন্টা তাকিয়ে থাকার পর আপনি বুঝতে পারলেন আমি সুন্দর? হুম। আপনি এত সুন্দর কেন? ছেলেদের এত সুন্দর হতে নেই, সৌন্দর্য তো মেয়েদের জন্য। তাই তো ছেলেরা সুন্দর হলে কি সমস্যা? আমি ঠোঁট উল্টিয়ে বললাম, অবশ্যই সমস্যা। এই যে আপনার বদলে যদি আমি বেশি সুন্দর হতাম তো আপনি আমার দিকে তাকিয়ে থাকতেন, কিন্তু এখন উল্টো হচ্ছে। ব্যাপারটা প্রকৃতি মেনে নিতে চাচ্ছে না। এটা নিঃসন্দেহে হাস্যকর। কোনো মেয়ে একটা ছেলের দিকে হা করে তাকিয়ে আছে, ব্যাপারটা ভালো দেখায় না। উনি আমার কথায় হো হো করে হেসে উঠলেন। দেখে বোঝা যাচ্ছে মন খুলে হাসছে, আর আমি মন ভরে দেখছি। মিনিটে 1000 বার আমি এই ছেলেটার প্রেমে পড়তে রাজি। আমাকে তাকিয়ে থাকতে দেখে উনি হাসি থামিয়ে আমার কপালে একটা চুমু এঁকে দিলেন। আমি তো রীতিমতো ফ্রিজ। এটা কি হলো? উনি নিজে থেকে কেমনে কি? উনি মুচকি হেসে আমার শরীরে কাঁথা টেনে দিয়ে লাইট অফ করে অন্যদিক হয়ে শুয়ে পড়লেন। হয়তো শান্তির ঘুম ঘুমোচ্ছেন, কিন্তু আমার ঘুম তো হারাম করে দিলেন। চোখে তো শুধু স্টার জলসার মতো একটা সিনে চলছে। হি কিসড মি। সকালে ঘুম ভেঙে নিজেকে ওনার 2 হাতের বাঁধনে খুঁজে পেলাম। খুব শক্ত করে নিজের সাথে জড়িয়ে রেখেছেন আমায়, যেন এক্ষুনি ছুটে পালাবো। আমি একটু নড়েচড়ে উঠতে উনি আরো শক্ত করে চেপে ধরলেন। ওনার গায়ের একদম অন্যরকম স্মেলটা আমার নাকে ধাক্কা দিতে যাচ্ছে বারবার। নিজেকে ওনার এত কাছে ফিল করার সুযোগ করে দিচ্ছে যেন। আমি শুধু ওনাকেই দেখছি। বুজে থাকা দুটো চোখে ঘন লম্বা পাপড়ি, হালকা বাদামি এলোমেলো চুল, ডার্ক রেড একজোড়া ঠোঁট, খাড়া নাক, থুতনির কাছে একটা টকটকে কালো তিল, আর টকটকে ফর্সা চামড়া। ওনার গায়ে প্রতিটা লোম ও যেন এক একটা কিউটের ডিব্বা। ইস, এতটা সুন্দর না হলেও তো চলতো। সময়গুলো থেমে থাকে না, কেমন অবিরাম ছুটে চলে। দেখতে দেখতে আরো 2 সপ্তাহ চলে গেল। আমি এখন একদম সুস্থ। রাত 8টা বাজে। খুব মনোযোগ দিয়ে পড়ছি। কিছুদিন পরে অ্যাডমিশন টেস্ট, কিছুই যেন পড়া হয়নি। উফ, টেনশন। হঠাৎ উনি এসে চোখ থেকে চশমাটা খুলে নিলেন। আরে, এটা কি হলো? আমি পড়ছি তো, চশমা দেন। উনি ভ্রুকুচকে বললেন, চশমা পরো কেন? আগে তো পড়তে না। মাথা ব্যথা করলে মাঝে মাঝে পড়ি, এখন দেন তো। মাথা ব্যথা করলে মাথায় তেল দিতে হয়, তুমি তো জীবনেও তেল দাও না। আমি তেল লাগিয়ে দিচ্ছি, ওয়েট। হোয়াট? নো ওয়ে, আমি তেল দিচ্ছি না। তেল দিলে কেমন চিপে চিপে লাগে, তার উপর পেতনি পেতনি লাগে। কাল আমার কোচিং আছে, আজ তো কোনোভাবে তেল লাগাবো না। উনি ভ্রুকুচকে বললেন, তেলের সাথে কোচিং এর কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে। তেল দিয়ে ভূত সেজে যাব, মানুষ কি বলবে? ঠাড়াই দিব একটা। কোচিং এর চেহারা দেখাতে যাও, এখন তো আরো বেশি করে দিয়ে দিব। নো। ইয়েস। ওনার জেদের সামনে কোনোদিনও পেরে উঠিনি, আজ যে পারবো সে আশা রাখাটাও নিরাশা। উনি আমার মাথায় বেশ যত্ন করে তেল লাগিয়ে দিচ্ছেন, প্রতিটি চুলকে এমন ভাবে নাড়াচাড়া করছেন যেন চুলগুলোকে উনি ঘুম পাড়ানোর চেষ্টায় আছেন। তেল লাগানো শেষ করে চিরুনি নিয়ে আশ্রাতে বসলেন। বাহ, তোমার চুল তো অনেক বড়, আগে খেয়াল করিনি। কোমরের নিচ পর্যন্ত পড়ে। জানো, আমি ভেবে রেখেছিলাম আমার মেয়ের এত বড় চুল রেখে দিব, সবাই অবাক চোখে দেখবে। তাই, কিন্তু আপনি তো বাবাই হতে চান না। এখন আর ইচ্ছে নেই।
কেন স্বপ্নগুলো নীলি আপুর সাথে দেখেছিলেন তাই, নাকি হারানোর ভয় পান? উনি আমার কথার উত্তর না দিয়ে দুই কাঁধে দুটো বেনি ঝুলিয়ে দিয়ে বললেন, একদম বাচ্চা বাচ্চা লাগছে। ইস, তুমি এত পিচ্ছি কেন? আমি তো ভেবেই পাচ্ছি না সামনে বসে থাকা গুলুমুলু বাচ্চাটা আমার বউ। রান্নাঘরে মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছি, মনটা বেশ খারাপ। আজ শুভ্র বড় খালামুনি এসেছেন। মহিলাটা দেখতে ঠিক স্টার জলসার দজ্জাল শাশুড়িদের মতো। সংসারে আগুন ধরানোর জন্য আমাদের সমাজে কিছু থার্ড পার্সন মানুষ আছে, উনি তাদের অন্তর্ভুক্ত। এখানে এসেও শুরু হয়ে গেছেন, কিন্তু মামুনির কাছে ঠিক পাত্তা পায়নি। আমার শাশুড়ি আবার বৌমাদের বিরুদ্ধে একটা কথাও শুনতে পারেন না। আগেই বলে দিয়েছেন, ওরা আমার বৌমা নয়, আমার মেয়ে। দোষী হলেও আমার, আর গুণী হলেও আমার। আমার মেয়েদের সম্পর্কে অন্য কারো কাছ থেকে আমার জানতে হবে না বড় আপা। কিন্তু বজ্জাত মহিলা বলে কথা, এত সহজে মানবে নাকি? এসে আপুকে এক দফা ঝেড়ে দিয়েছেন। আপুর অপরাধ, আপু ওনাকে পা ধরে সালাম না করে মুখে সালাম দিয়েছে। তাতে আমার বোন আনকালচার্ড হয়ে গেছে, তার নাকি শিক্ষা নেই। আপু বরাবরই চুপচাপ, বড়দের কথার পিঠে কথা কখনোই বলে না। তাই তো রান্নাঘরে এসে চোখে জল ফেলে চলেছে। আমারও খুব কান্না পাচ্ছে, ইচ্ছে করছে এই মহিলার চুল আগুন ধরিয়ে দেই, পুড়ে যাক সব। ওনার চায়ে চিনির বদলে হারপিক দিয়ে দেওয়া উচিত, মনটা পরিষ্কার হতো। আমার সবচেয়ে খারাপ লেগেছে অব্র ভাইয়ার বিষয়টি। আপুকে এতগুলো কথা শোনানোর পরও উনি একটা কথাও বললেন না। মানছি, মানছি বড়দের রেসপেক্ট করেন, তাই বলে চোখের সামনে ওয়াইফকে অপমান করবে আর উনি তার প্রতিবাদ করবেন না, এটা তো রীতিমতো কাপুরুষতা। উনি জানেন ওনার স্ত্রী প্রেগনেন্ট, এও জানেন যে দিদার কথায় আপু নিচু হয়ে সালাম করেনি, তবু কিচ্ছুটি বলেননি। আরে পুরুষ জাতি। রাতে ঘুমোচ্ছিলাম, মাঝরাতের দিকে শুভ্র চিৎকারে ধরপড়িয়ে উঠে বসলাম। উনি চুপচাপ বসে আছেন, ওনার শরীর অসম্ভব রকম কাঁপছে। কোনো দুঃস্বপ্ন দেখেছেন কি? তাড়াহুড়ো করে ওনার কাঁধে হাত রাখলাম। কি হয়েছে, ঠিক আছেন? কোনো দুঃস্বপ্ন? আমাকে মাঝপথে থামিয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলেন। আমি কিছুই বুঝতে পারছিলাম না, তবে ওনার শরীরের কম্পনটা আরো বেশি করে ফিল করছিলাম। ওনার হার্ট যেন বেরিয়ে আসতে চাইছে। কি এমন হয়েছে যে উনি এতটা ভয় পেয়েছেন? কি হলো, এভাবে কাঁপছেন কেন? কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখেছেন? তো তুমি যাবে না? ওর সাথে যাবে না? কোথায় যাব না? আর কার সাথে না যাওয়ার কথা বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। শুভ্র আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, নীলি তোমাকে নিয়ে যাবে। ও তোমাকে আমার থেকে নিয়ে যাবে। তো তুমি তুমি কিছুতেই যাবে না ওর সাথে, কিছুতেই না। কি বলছেন এসব? নীলি আপু কোথা থেকে আসবে? আর আমাকেই বা কেন নিতে যাবে? আপনি জাস্ট স্বপ্ন দেখেছেন। না, ও বলছে তুমি আমার থেকে ওকে বেশি ভালোবাসো, তোমাকে আমার থেকে কেড়ে নিবে, ও নিয়ে যাবে, আমি আবার একা হয়ে যাব। আপনি শান্ত হন প্লিজ। দেখুন নীলি আপু এখানে নেই, কেউ নেই এখানে, আমাকে কেউ নিবে না। তো তুমি আমার রোদ, তাই না? ওর সাথে কেন যাবে? মোটেও যাবে না, একদম যাবে না। আমি যেতে দিব না, কিছুতেই না। আরে আমি যাব না, আপনি একটু শান্ত হন। ও নিয়ে যাবে, নিয়ে যাবে তোমায়। কি করি আমি? কিভাবে আটকাবো তোমায়? কি করব আমি? কি করব? উনি হন্তদন্ত হয়ে এদিক ওদিক খোঁজে। বালিশের পাশে রাখা আমার ওড়নাটা নিয়ে ওনার হাতের সাথে আমার হাতটা শক্ত করে বেঁধে দিলেন। আরো শক্ত করে জড়িয়ে ধরে বললেন, এখন আর যেতে পারবে না, ও আর নিতেই পারবে না। আমার রোদকে আমি কেন দিব? কিছুতেই দিব না, সবাইকে মেরে দিব, তবুও নিতে দিব না। মাঝরাতে ওনার এমন পাগলামোতে আমি কি রিয়েকশন দিব তাই বুঝতে পারছি না। টোটালি বাচ্চাদের মতো বিহেভ করছেন। কেউ নিবে না আমায়, কারো এত সাহসী নেই। আপনি এমন পাগলামো বন্ধ করুন, নয়তো আমি চলে যাব। না, যেও না প্লিজ, আমাকে রেখে যেও না, আমার কষ্ট হয় খুব। বলো যাবে না? কখনো যাবে না? আমি যেতে দিব না। কথাগুলো বলে বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদলেন। ইস, কি একটা পরিস্থিতি! আমি ওনাকে শান্ত কি করে করব তাই বুঝতে পারছি না। ক্রমাগত ফুপিয়ে চলেছেন, সেই সাথে গেমে একাকার। আর এমন ভাবে জড়িয়ে ধরে আছেন যেন এক্ষুনি দম ফুটো হয়ে মরে যাব। আর কিছু না ভেবে নিজেকে কোন রকম ছাড়িয়ে বাম হাতে ওনার গলা জড়িয়ে ওনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। উনি শান্ত হতে ছেড়ে দিলাম। মুখের কি অবস্থা করেছেন! শুয়ে পড়ুন তো, ঘুমাবো, কাল কোচিং এ যেতে হবে। না না, কোথাও যাবে না তুমি, শুধু আমার সাথে থাকবে, আর কোথাও যাবে না। শুভ্রর রোদ শুভ্রর কাছে থাকবে। আচ্ছা, কোথাও যাব না, কিন্তু ঘুমাতে তো হবে, ঘুম পাচ্ছে খুব।
ঘুমালে ও তোমায় নিয়ে যাবে। এবার বিরক্ত হয়ে বললাম, নিবে না, শুয়ে পড়ুন তো। উনি আমার কথায় পাত্তা না দিয়ে আমায় নিয়ে বিছানা থেকে নামলেন। সোফার সব কুশন নিয়ে বিছানার এক পাশে রাখলেন। আলমারি থেকে বালিশ বের করে সেগুলো পাশে রেখে আমাকে শুয়ে দিয়ে গায়ে ভালো করে কম্বল পেঁচিয়ে দিলেন। তারপর আমার অন্য পাশে নিজে শুয়ে আমাকে শক্ত করে জড়িয়ে নিলেন। আমি শুধু ওনার কাণ্ড দেখছি। সারাদিন নীলি নীলি করা ছেলেটা আমাকে সেই নীলির হাত থেকে বাঁচাতে এসব বাচ্চামো করছেন। বাবা যায় বালিশ আর কম্বল দিয়ে আমাকে প্রোটেক্ট করার চেষ্টা। এটা বাচ্চামো নয় তো আর কি। ওনার এসব পাগলামোতে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। খুব ভালো করে জানি সকাল হলেই সব ভুলে যাবেন। তবু কেমন একটা শান্তি লাগছে। সকালে ঘুম ভেঙে ওনাকে পাশে পেলাম না। হাতের ওড়না খোলা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখি নিচে গল্পের আসর জমেছে। ডান সাইডে সোফায় মধ্যবয়স্ক দম্পতি আর তাদের পাশে সাহেল ভাইয়া বসে আছে। এই সকালে ওনাকে দেখে বেশ অবাক হলাম। সাহেল ভাইয়ার পাশে সোফায় শুভ্র বসে আছে, রিমোট হাতে ক্রমাগত চ্যানেল পাল্টাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে সে চরম বিরক্ত। আমি কাছে আসতে সাহেল ভাইয়া বলে উঠলেন, মা বাবা এই তো রোদ, ওর কথাই তোমাদের বলেছিলাম। বাহ, বেশ মিষ্টি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? জি ভালো। খুব মিষ্টি মেয়ে তো তুমি। মিষ্টি তো হবেই, আমাদের মেয়ে বলে কথা। তা ঠিক, তবে ভাইজান আজ একটা আবদার নিয়ে এসেছি। আবদারটা কিন্তু রাখতে হবে। কি আবদার সেটা তো বলুন ভাবি। আসলে কথাটা সাহেলের বিয়ের ব্যাপারে। বাহ, সাহেলের বিয়ে কবে? মেয়ের নাম কি? তার জন্যই তো তোমার কাছে আসা। মানে ঠিক বুঝলাম না। তোমার ভাগ্নি রোদকে সাহেলের বেশ পছন্দ। তোমরা রাজি থাকলে বিয়ের কথাটা পাকা করা যেত আর কি। ওনার কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। চারপাশে ভয়াবহ নিস্তবতা। বাড়ির সবাই তো অবাক হই, কাজের লোকরাও অবাক। এই প্রথম হয়তো শ্বশুরের কাছে কেউ তার ওই পুত্রবধূর বিয়ের কথা বলছে। আমি আর চোখে শুভ্রর দিকে তাকালাম। সে আগের মতোই চুপচাপ বসে রিমোট নিয়ে গুতাগুতি করছেন। যেন ব্যাপারটাই তিনি মোটেও বিস্মিত নন। কিন্তু মামু ব্যাপারটি হজম করতে পারলেন না। হোয়াট? কি বলছো? ইম্পসিবল। আজকের পর্বটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।